আজকের এই দিনে ২০০৮ সালে মেন্স অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। নিজেদের জন্মদিন নিয়ে ব্যস্ত সময় পার করতেছে লাউতারো মার্তিনেজ এবং রবার্ট লেভানডস্কি। একজন ফুটবলারের জন্য মেন্টালি ঠিকঠাক থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটাকে বলতে পারি যে মেন্টাল ফ্লেক্সিবিলিটি। তো এই দিকটা খেয়াল করলে বার্সেলোনাতে গুন্ডোগান কিন্তু খুব বেশি সে ঠিকঠাক অবস্থায় ছিল না। বার্সেলোনার বোর্ড কিংবা ম্যানেজমেন্টের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় প্লেয়াররা দল ছেড়ে চলে যাবে বা নিজেদের জন্য একটু শান্তির জায়গা খুঁজবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে যে গুন্ডোগান বার্সেলোনা ছাড়ার পেছনে এই মানসিক শান্তির বিষয়টা খুবই দরকারি ছিল বা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ছিল। সে হুটহাট বার্সেলোনা ছেড়ে দিছে, হুটহাট বলতে এখানে যে এক সপ্তাহ আগে থেকে কোনো ডিসকাশন হয়ে হয়ে আসতেছে এইরকম কোনো ধরনের আভাস কিংবা কোনো ধরনের কোনো কিছুই ছিল না। বলা যায় যে 2 দিনের ভেতরেই মানে ইউটার্ন ঘুরে গেছে বা হয়ে গেছে, এই রকম অবস্থা ছিল। তো আমি এখানে ম্যানেজমেন্ট কর্তা যারা আছেন, যারা কাজ করেন, প্রেসিডেন্ট থেকে নিয়ে সবাই ওনাদের ভুল সিদ্ধান্ত কিংবা ওনাদের অদূরদর্শিতা কিংবা ওনাদের বর্তমান যে অবস্থা, এই অবস্থাকে আমি দোষারোপ করব। গুন্ডোগান সে তার যে ক্যাপাবিলিটি বা তার যে মেন্টালিটি, ওইটার সাথে বার্সেলোনার বর্তমান যে অবস্থা সেটা কোনোভাবেই তুলনা করা সম্ভব না। তো সে ক্লাব ছেড়ে দিছে, আমার কাছে মনে হচ্ছে যে সে তার বেস্ট ডিসিশনটাই নিছে। কিন্তু বেস্ট ডিসিশনটা নিলেও বার্সেলোনা কিন্তু তার সার্ভিস থেকে বঞ্চিত হইল। এই বর্তমানে বার্সেলোনার তো আপনি যে অভিজ্ঞ প্লেয়ার কিংবা খুব বেশি ম্যাচ খেলা প্লেয়ার এরকম তো হাতে গোনা কয়েকজন ছাড়া আর নাই। যারা 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 আছে সবাই তো ইয়াং। তো সে চলে গেছে, তো এটা বার্সেলোনাকে অনেক বুগাবে বলে আমি মনে করছি। সব কিছুর পরে সে তো তার আগের জায়গায় ম্যানচেস্টার সিটিতে চলে গেছে। তো এটা তার জন্য আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট ডিসিশনই ছিল। ২০০৮ সালের আজকের এই দিনে আর্জেন্টিনা মেন্স অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতছিল। ওইটা ছিল ২০০৮ সালের ২৩ আগস্ট, অর্থাৎ আজকের এই দিনে। আর্জেন্টিনার ওই দলে লিওনেল মেসি থেকে শুরু করে অ্যাঞ্জেল ডি মারিয়া, তারপর কুন অ্যাগুয়েরো, তারপর লাবেজি, ওনারা সবাই ছিলেন ওই টুর্নামেন্টটিতে। আর্জেন্টিনা টোটাল 6টা ম্যাচ খেলছিল এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আর্জেন্টিনা 6টার মধ্যে 6টাই জিতছিল, ম্যাচ 6টাই উইন হয়েছিল। গ্রুপ স্টেজে 3টা ম্যাচ খেলছিল, 3টাই উইন হয়েছে। তারপরে সরাসরি কোয়ার্টার ফাইনাল ওইটা উইন হয়েছে। তারপর সেমিফাইনাল হইল 5টাই উইন হয়েছে। তারপরে ফাইনাল খেলছিল নাইজেরিয়ার এগেইনস্টে, অর্থাৎ নাইজেরিয়ার এগেইনস্টে তারা 1-0-তে ফাইনালটা উইন হয়। আর ওই ফাইনালে ডিমারিয়া সে স্কোর করে। আর্জেন্টিনার এই যে অলিম্পিকের ব্যাকগ্রাউন্ড, ২০০৮ সালে একটাই অলিম্পিক লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে উইন হয়েছিলেন বা চ্যাম্পিয়ন হয়েছিলেন মেন্স ফুটবলের, আর ওইটা ছিল ২০০৮ সালে। আর ওই টুর্নামেন্টে লিওনেল মেসি মাত্র 2টা স্কোর করতে পারছিলেন। একটা ছিল গ্রুপ স্টেজে আইভরি কোস্টের এগেইনস্টে, আর আরেকটা ছিল হচ্ছে নকআউট স্টেজে। তাছাড়া আরও 2টা করে গোল করছিলেন এগুয়েরো 2টা, তারপর লাবেজি ওই টুর্নামেন্টে 2টা গোল এবং ডিমারিয়াও 2টা গোল। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিমারিয়ার একটা গোল ছিল ফাইনালে, অর্থাৎ ওইটা ম্যাচ উইনিং গোল ছিল। ২০০৮ সালের আগস্ট মাসে শুরু হওয়া মেন্স ফুটবল অলিম্পিক টুর্নামেন্টটা হয়েছিল বেইজিং, চায়নাতে। সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তাছাড়া ওই চায়নাতে মোট 6টা ভেন্যু ব্যবহার করা হয়েছিল মেন্স ফুটবলটা আয়োজন করতে গিয়ে। বিভিন্ন জায়গার থেকে তাদের স্টেডিয়ামের যে যোগানটা সেটা পোষানো হয়েছিল। ওই অলিম্পিকে আর্জেন্টিনা যেই গ্রুপে ছিল ওই গ্রুপ থেকে আর্জেন্টিনা গ্রুপ উইনার হয়ে বের হয়েছিল এবং সাথে গ্রুপ রানার আপ হয়ে
আইভরি কোস্ট তারা বের হয়েছিল। আর্জেন্টিনা গ্রুপ স্টেজে 3টা ম্যাচ খেলছিল এবং 3টাতেই তারা 9 পয়েন্টস পাইছিল। তারপরে গিয়ে নকআউট স্টেজে তো তারা নেদারল্যান্ডসের এগেনস্টে খেলছিল, মানে নেদারল্যান্ডসের এগেনস্টে যখন খেলছে কোয়ার্টার ফাইনালে, ওই ম্যাচে লিওনেল মেসি একটা গোল পাইছিলেন। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালে ব্রাজিলের এগেনস্টে আর্জেন্টিনা খেলছিল এবং ওই ম্যাচে আর্জেন্টিনা 3-0 উইন হয়। একটা বিশাল বড় স্কোর ছিল আর্জেন্টিনার জন্য। মোটামুটি বলা যায় যে ব্রাজিলকে এক প্রকার মানে বিধ্বস্ত করে দিছে এইরকম, এবং ক্লিন শিট ছিল, কোনো স্কোর করতে পারে নাই ব্রাজিল। তারপরে সেমিফাইনাল শেষে ফাইনাল আসলো। ফাইনালে তো আর্জেন্টিনা নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল এবং নাইজেরিয়াকে 1-0 হারাইছিল। আর ফাইনাল ম্যাচটা ছিল বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম, চায়নাতে। এবং আরেকটা হচ্ছে যে ওই ফাইনাল ম্যাচে প্রায় 90,000-এর মতো দর্শক উপস্থিত ছিলেন। আর্জেন্টিনার টোটাল 18 পয়েন্ট পাইছিল, মানে 6টা ম্যাচের মধ্যে 6টাই উইন হয়েছে, এজন্য 18 পয়েন্টস। আর তারা আর্জেন্টিনা টোটাল 11টা গোল করছিল এবং মাত্র 2টা কনসিড করছে গোল। বেইজিং অলিম্পিকটা লিওনেল মেসি সহ আর্জেন্টিনার দলে যারা যারা ছিলেন সবার জন্যই এই টুর্নামেন্টটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আমরা জানি যে অলিম্পিকে কাপ জেতা বা চ্যাম্পিয়ন হওয়া এত সহজ বিষয় নয়। এখানে অনেক রুলস থাকে, অনেক নিয়মকানুন মেনে তারপরেই এখানে পার্টিসিপেট করতে হয়। টোটাল 18টা প্লেয়ার মানে আপনার স্কোয়াডে রাখা যাবে। তা আর এই 18টার মধ্যে 15 জন থাকতে হবে আন্ডার 23, মানে 23 বছরের নিচে। আর 3 জন প্লেয়ার রাখা যাবে সিনিয়র, অর্থাৎ 23 বছরের উপরে। তো এটা একটা হচ্ছে বড় নিয়ম। তো সব কিছুই ফিল আপ করে, সব ধরনের নিয়ম রেস্ট্রিকশন সব কিছুই মেনে এখানে পার্টিসিপেট করতে হয়। আর আর্জেন্টিনা তো এখানে মানে 2008 সালের অলিম্পিকে তো তারা 6টা ম্যাচের মধ্যে 6টাই উইন হয়েছে। তো মানে তারা আনবিটেন ছিল, এটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আর তাছাড়া লিওনেল মেসির এটা ছিল মানে একমাত্র অলিম্পিক। এবার 2জন প্লেয়ার নিয়ে কথা বলবো। 2জন প্লেয়ারের গতকালকে জন্মদিন ছিল। এর মধ্যে একজন হচ্ছে রবার্ট লেভানডস্কি, তার গতকালকে জন্মদিন ছিল। সে ইতিমধ্যে 36 বছরে পদার্পণ করেছে, অর্থাৎ 2024 সালে এসে তার 36 ইয়ার্স পূর্ণ হয়েছে। বর্তমানে তার বয়স হচ্ছে 36 বছর। রবার্ট লেভানডস্কির ক্যারিয়ার যথেষ্ট বড় এবং সমৃদ্ধ। সে পোল্যান্ডের ন্যাশনাল টিমে তো বর্তমানে খেলতেছে। সিনিয়র লেভেলে 152টা ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলছে এবং তার গোল হচ্ছে 83। তাছাড়া সে ন্যাশনাল টিমে আসার আগে আন্ডার 21, অর্থাৎ ইউথ যে টিম আছে আন্ডার 21, ওইখানেও সে খেলে আসছে। তাছাড়া আন্ডার 19ও খেলে আসছিল। তো বর্তমানে সে বার্সেলোনার হয়ে খেলতেছে। বার্সেলোনাতে সে 2022 সালে যোগ দিছিল এবং এখন অবধি রানিং, অর্থাৎ 2024 সাল চলতেছে, তো এখন অবধি সে আছে। তাছাড়া বার্সেলোনাতে আসার আগে সে ডর্টমুন্ডের হয়ে খেলছিল, ডর্টমুন্ডের হয়ে খেলছে এবং বায়ার্ন মিউনিকের হয়ে খেলছে। তো বায়ার্ন মিউনিকের হয়ে 2014 সাল থেকে সে খেলছিল 22 সাল পর্যন্ত। তারপর 14 সালের আগে 2010 থেকে 14 এই সময়টা সে ডর্টমুন্ডের হয়ে খেলছিল। তো তার 2014 থেকে 24 বা 2010 সাল থেকে 2024 সাল এই যে সময়গুলো আছে 10 বছর কিংবা 14 বছর, সে একটার পর একটা ধাপ পাড়ি দিয়ে আসছে এবং তার ক্যারিয়ারে যে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, গুরুত্বপূর্ণ অর্জন আছে, তার ট্রফি আছে, সে অনেক সময় বেস্ট প্লেয়ারও হয়েছে। তো তার যে ক্যারিয়ারটা সেটা মানে অনেকটাই এগিয়ে। আপনি যখন বর্তমান সময়ের বা বর্তমান জেনারেশনের কোনো বেস্ট প্লেয়ারের যদি লিস্ট করতে যান, তাহলে
লেভানডস্কিকে অবশ্যই জায়গা দিতে হবে। যদিও সে পোল্যান্ডের হয়ে, তার ন্যাশনাল টিমের হয়ে মানে তার টিম বা তার দল খুব ভালো যে বা খুব ভালো পারফরমেন্স করে সেটা বলা যাবে না, বা সেটা বলার সুযোগ নেই। তবে আপনাকে মানে সে তার পার্সোনালি রবার্ট লেভানডস্কিকে অবশ্যই আপনার লিস্টে জায়গা দিতে হবে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে 2015 সালে সে বায়ার্ন মিউনিকের হয়ে 9 মিনিটের ভেতরে 5টা গোল করছিল একটা ম্যাচে। অর্থাৎ 9 মিনিটের কম সময়ে 5টা গোল করছিল, এবং সেটা হয়ে গেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। মানে এই ধরনের রেকর্ড ইউরোপিয়ান যে কনসিকিউটিভ যে মানে কম্পিটিটিভ যে লিগ আছে, এই ধরনের কোনো মানে রেকর্ড নাই। সে যেটা করছে ওইটাই রেকর্ড হয়েছে, এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সেটা লিপিবদ্ধ হয়েছে। আবার লাউতারো মার্তিনেজেরও গতকালকে জন্মদিন ছিল। তার ইতিমধ্যে 27 বছর পূর্ণ হয়েছে। অর্থাৎ 1997 সালের 22 আগস্ট তার জন্ম হয়েছিল আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা নামক একটা জায়গায়। তো এই দীর্ঘ 27 বছরের মধ্যে তার তো আজকে মানে 2024 সালে এসে তার 27 বছর পূর্ণ হয়েছে। তো বর্তমানে সে ইন্টার মিলানের হয়ে খেলতেছে। তো ইন্টার মিলানে সে ইতিমধ্যে 260টা ম্যাচ খেলে ফেলছে, অর্থাৎ অনেক বড় অ্যামাউন্ট। 100টা ম্যাচ হলেই সেটাকে অনেক বড় ধরা হয়, সেখানে 260 তো মোটামুটি বলা যায় যে তার কেরিয়ারের প্রায় অনেক বড় একটা অংশ ইন্টার মিলানকে দিয়ে দিছে। তো সেখানে সে 103টা গোল করতে পারছে। আর তাছাড়া সে তার ক্লাবের হয়ে এখন পর্যন্ত সফল। আর ইন্টার মিলানে আসার আগে সে রেসিং ক্লাবের হয়ে খেলতো, ওইখান থেকে সে ইন্টার মিলানে পাড়ি দিছিল। তো রেসিং ক্লাবের হয়ে সে 48 গেমস খেলছে, বা 48টা ম্যাচ খেলছিল, আর ওইখানে তার 20-22টার মতো গোল ছিল। তো এই হচ্ছে তার ক্লাবের কেরিয়ারটা এখন পর্যন্ত। যেহেতু তার 27 বছর পূর্ণ হয়েছে, তো সেই উপলক্ষে আমরা তার পেছনটা একটু দেখতেছি। তাছাড়া সে আর্জেন্টিনার হয়েও ইতিমধ্যে 64টা ম্যাচ খেলে ফেলছে, 64, এবং তার 29টা গোলস আছে। তাছাড়া মানে আর্জেন্টিনার ন্যাশনাল টিমে আসার আগে আন্ডার 20 যে অনূর্ধ্ব 20 দল আছে, ওইখানেও সে পারফরমেন্স করে আসছে, বা সেখানে সে খেলার সুযোগ পাইছিল। 11টা ম্যাচ খেলছে এবং 60টা গোল ছিল। অতএব বলা যায় সে বর্তমানে আর্জেন্টিনার মানে তার যে সিনিয়র লেভেল আছে সেখানে সে মানে মোটামুটি পারফরমেন্স করতেছে, সেটা চুকে পড়ার মতোই। যেমন এই যে আর্জেন্টিনা 2000 এই যে এই বছরেই একটা মেজর কাপ জিতলো, আপনারা জানেন, সেটা হচ্ছে কোপা আমেরিকা 2024। তো কোপা আমেরিকা 24-এর ফাইনালে কিন্তু তার গোলেই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, এবং সে কিন্তু স্টার্টিং থেকে খেলে নাই, সাবস্টিটিউট থেকে, বেঞ্চ থেকে আসছে, এবং একদম শেষের দিকে গিয়ে সে দারুণ একটা স্কোর করছিল, এবং সেই স্কোরের মধ্য দিয়ে আর্জেন্টিনা কাপ উইন হয়েছিল। তো তার ইতিমধ্যে 27 বছর পূর্ণ হয়েছে, এবং তার খেলার যে ধারাবাহিকতা সেটা আমরা দেখতে পারতেছি। তাছাড়া ইন্টার মিলানের হয়েও সে নিয়মিত খেলতেছে। তাদের ক্যাপ্টেন সে